মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। 1994 সালের 20শে জানুয়ারি, হাড় কাঁপানো মাঘের রাত। কলকাতার ডালহৌসি পাড়ার লালবাজার চত্বর কুয়াশায় ঢাকা থাকলেও হমিসাইড শাখার অন্দরমহল ছিল ভীষণ কর্মব্যস্ত। সেই সময়কার নিয়ম অনুযায়ী পুলিশের সব বিভাগে 24 ঘন্টা ডিউটি থাকত না, কিন্তু ওই রাতে একটা বড়সড় অপারেশনের প্রস্তুতি চলছিল লালবাজারে। ফলে অনেক অফিসার সেদিন লালবাজারেই উপস্থিত ছিলেন। একটা রেডের জন্য সবাই মিলে শেষ মুহূর্তের ছক সাজাচ্ছিলেন। প্ল্যানিং চলছিল একটি গোপন ড্রাগ র্যাকেট ধরার। টেবিলের ওপর ছড়ানো কলকাতা শহরের ম্যাপ আর পাশে রাখা ধোঁয়া ওঠা কয়েক কাপ লিকার চা, অ্যাস্ট্রে বোঝাই সিগারেটের পোড়া ফিল্টার। পুরো টিমটাই তখন একরকম হাই অ্যালার্টে। অ্যালার্ট রাখা হয়েছিল কলকাতার অন্যান্য অনেক পুলিশ স্টেশনকে, যেগুলোর মধ্যে ছিল ভবানীপুর থানাও। ওই রাতে ভবানীপুর থানায় উপস্থিত ছিলেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের সিনিয়র সাব ইন্সপেক্টর অনিল কর এবং তার সহকর্মী সাব ইন্সপেক্টর অতনু রায়। অনিল কর, যিনি বছর 7 পর ইনভেস্টিগেট করবেন আমেরিকান সেন্টারের সামনে হওয়া জঙ্গি হামলার। অতনু তার সার্ভিস রিভলভারটা চেক করতে করতে অনিল করকে বললেন, আজকের এই রেডটা সফল হলে দক্ষিণের চেনটা পুরো ভেঙে দেওয়া যাবে অনিলদা। অতনুর প্রশ্নের উত্তর দেওয়ার আগে অনিল কর একবার ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, রাত 1:30 নাগাদ আমাদের মুভ করতে হবে, বুঝলে? বাকিদের বলেছো তো? হ্যাঁ, বলেছি। ঠিক সেই মুহূর্তে টেলিফোন বেজে উঠল। একজন কনস্টেবল রিসিভ করলেন ফোনটা। নমস্কার। ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। লালবাজার হোমিসাইড থেকে বলছি। বলুন। শরৎ বোস রোডের একটা অভিজাত ফ্ল্যাটে একটা ভয়াবহ খুনের খবর এসেছে। খুন? হ্যাঁ, খুনের ঘটনা। বাড়ির কর্তা শোয়ার ঘরে খুন হয়েছেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলো সাব ইন্সপেক্টর অনিল করকে। রিসিভার কানে তুলে অনিল জিজ্ঞেস করলেন, আমি সাব ইন্সপেক্টর অনিল কর বলছি। খুনটা হলো কিভাবে? সেটাই তো ওরা কেউ বলতে পারছে না। আবাসনের লোকজন বলছে ভূতে খুন করেছে। চমকে উঠলেন অনিল কর, বলা ভালো আটকে উঠলেন। শরৎ বোস রোডের মতো ঝাঁ চকচকে এলাকায় ভূত, তাও আবাসনের ভিতর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি টিম নিয়ে যাচ্ছি। অ্যাড্রেসটা দিন। এক মিনিট, লিখুন 2/64L শরৎ বোস রোড। দার্জিলিং সুইটস নামে একটা মিষ্টির দোকান আছে, ওর অপোজিটের বাড়ি। 4 তলা আবাসন। বাড়িটার নাম মৈনাক প্যালেস। বেশ, আমি বেরোচ্ছি। আপনি প্রসিড করুন, লালবাজার থেকেও লোক যাচ্ছে। ফোনটা রাখতেই অতনু জিজ্ঞেস করলেন, কোথায়? অনিল করের ধন্দ তখনও কাটেনি। অন্যমনস্ক কণ্ঠে উত্তর দিলেন, শরৎ বোস রোড ভূতে খুন করেছে। কি? ভূত মানে? বাড়ির কর্তা দরজা জানলা বন্ধ, শোয়ার ঘরে খুন হয়েছেন। ভূত? কি কলকাতার মধ্যে ভূত? শুনে আমার তো মনে হচ্ছে ইনসাইডার জব। কে জানে, চলো ঘুরে আসি। তাহলে রেডটার কি হবে? বাকিরা দেখুক, চলো চলো বেরিয়ে পড়ি। লালবাজার থেকেও লোক আসছে। নমস্কার, আমি সৌমাদিত্য। আপনারা শুনছেন ক্রাইম কথা, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ যে অপরাধের ঘটনা আপনাদের শোনাব, তা দুটো কারণে বেশ চমকপ্রদ। এক, কাহিনীর শুরুতে এক অদ্ভুত অলৌকিকের আভাস পায় কলকাতা পুলিশ। আর দুই, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। যদি তদন্ত শেষ করতে আর কয়েক ঘন্টা দেরি হয়ে যেত, তাহলে হয়তো এই কেস
অমীমাংসিতই থেকে যেত। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্রাইম কথা। রাতের নিস্তব্ধ শহর চিরে সাইরেন বাজিয়ে পুলিশের জিপ দ্রুত গতিতে এগোতে লাগল শরৎ বোস রোডের দিকে। কুয়াশার চাদর ভেদ করে হেডলাইটের আলোয় আবছা উজ্জ্বল দেখা যাচ্ছিল সরু সরু গলি পথ। 21 শতকের ঝাঁ চকচকে কলকাতা এটা নয়। রাত 1টার পর রাস্তা প্রায় নির্ঝুম। রাস্তায় কয়েক পাল কুকুর আর ফুটপাথের জড়সড় শুয়ে থাকা ছিন্নমূল মানুষ ছাড়া আর কিচ্ছু নেই। সাব ইন্সপেক্টর অনিল করের মাথায় তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল, এই অভিজাত পাড়ার কড়া নিরাপত্তার বেষ্টনী ভেঙে খুনি ভেতরে ঢুকল কিভাবে? ভবানীপুর থানা থেকে শরৎ বোস রোড কিলোমিটার 2 রাস্তা। মিনিট 10 মধ্যে পুলিশ পৌঁছে গেল মৈনাক আবাসনের মেন গেটে। বিশাল উঁচু পাঁচিলে ঘেরা আবাসন, প্রায় 2 তলা সমান। সারা আবাসনে আলো জ্বলে উঠেছে। এক ঝাঁক অপ্রস্তুত চাপা গুঞ্জন ভেসে আসছে ফ্ল্যাটগুলো থেকে। মৈনাক আবাসনের ফ্ল্যাটগুলোতে অবাঙালি পরিবারই বেশি থাকত, প্রায় সবাই মারওয়ারি। যে ভদ্রলোক খুন হয়েছেন তার নাম রামদাস দোষী। বয়স বছর 40 হবে। 3 তলার একটা 2 BHK ফ্ল্যাটে স্ত্রী আর 2 ছেলেকে নিয়ে থাকতেন। বড় ছেলের বয়স 11, ছোট ছেলের 8। পাইকারি মালের ব্যবসা করতেন রামদাস। পার্কিংয়ে গাড়ি রেখে লিফটে উঠলেন অনিল কর আর অতনু। তার আগে অবশ্য গেটের সিকিউরিটি গার্ডকে এক প্রস্থ জিজ্ঞাসাবাদ করে নিয়েছেন অনিল কর। গার্ড মধ্যবয়স্ক, দৃষ্টিতে সারাক্ষণ একটা পালাই পালাই ভাব, যেন কি গুরুত্বপূর্ণ একটা কাজ সে ফেলে এসেছে কোথাও, এখনই যেতে হবে তাকে। কথা বলার একদম সময় নেই। অনিল করকে দেখে সভয়ে স্যালুট করল গার্ড। সেলাম স্যার। কি নাম তোমার? সুরেন, সুরেন রায়। বাড়ি কোথায়? বারুইপুরের কাছে। স্যার বসুন না, বসুন। সুরেন ওর বসার চেয়ারটা এগিয়ে দিল অনিলের দিকে। ঘাড় নেড়ে অনিল বুঝিয়ে দিলেন চেয়ারে তিনি বসবেন না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়েই একটা সিগারেট জ্বালালেন। তারপর জিজ্ঞেস করলেন, কতদিন কাজ করছো এই আবাসনে? তা স্যার বছর 2 হয়ে গেল। বাড়িতে কে কে আছে? আমার বউ আছে আর এক মেয়ে আছে স্যার। দিনে ক ঘন্টা ডিউটি থাকে তোমার? 12 ঘন্টা। দিনে নয় স্যার, রাতে। রাতে। কে খুন হয়েছেন? রামদাস দোষী স্যার। কোন ফ্লোরে? 3 তলায়। 3 তলায়। আবাসনের দিকে পিছন ফিরে কথা বলছিলেন অনিল। এবার ঘুরে দাঁড়িয়ে আঙুল উঁচু করে বললেন, ওই যে আলো জ্বলছে 1, 2, 3, ওটাই তো? না স্যার, ওটা 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 আরেকটা ফ্ল্যাট। দোষীজির ফ্ল্যাট এদিক থেকে দেখা যায় না, ওই পিছনের দিকে গেলে দেখতে পাবেন। ও, তা কেমন লোক ছিলেন এই দোষীজি? মানে স্বভাব চরিত্র কেমন? খুব গম্ভীর মানুষ ছিলেন স্যার। প্রায় বড় বড় গাড়ি চেপে লোক আসতো ওর সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে কোনোদিন কথা টথা হয়নি। ওর ছেলে দুটো স্যার খুব ভালো। স্কুল থেকে ফেরার সময় ওই প্রায় দিনই আমার জন্য একটা করে লজেন নিয়ে আসতো। ওদের বাড়িতে আর কে কে আছেন? দোষীজি, ও স্ত্রী পুনম ম্যাম আর ওই 2 ছেলে। পুনম ম্যাম তোমার সাথে কেমন ব্যবহার করেন? খারাপ না, মোটামুটি ভালোই করে। আসলে আমার সঙ্গে তো কেউই খুব একটা কথা বলেনি কখনো। ওই 2 ছেলে ছাড়া আর কেউ বলতো না। আচ্ছা, চলো ওপরে নিয়ে চলো আমাদের। অনিল কর আর অতনুকে পথ দেখিয়ে লিফট পর্যন্ত এগিয়ে নিয়ে এলো সুরেন। লিফটে তুলে দিয়ে 2nd ফ্লোরের বোতাম টিপে দিল। তারপর বেরিয়ে গিয়ে গ্রিল লাগিয়ে সেলাম ঢুকল। 2nd ফ্লোরে তখন কুরুক্ষেত্র দশা।
মোট 3টে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে, 2টো 2 BHK, একটা 1 BHK। 3টে ফ্ল্যাটেরই মেন দরজা খোলা, ভিতর থেকে আলো ঠিকরে বেরোচ্ছে ল্যান্ডিংয়ে। দরজার বাইরে ল্যান্ডিংয়ে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। অনিল কর আর অতনুকে দেখে ওদের মধ্যে থেকে 2-3 জন ব্যস্ত হয়ে এগিয়ে এলো। आइए सर, आइए। কোন ফ্ল্যাটে? इधर सर, এখানে এই ফ্ল্যাটে আসুন। লোকটার পিছনে পিছনে ফ্ল্যাটের ভিতরে ঢুকলেন অনিল আর অতনু। ফ্ল্যাটটি যথেষ্ট সাজানো গোছানো, কিন্তু এখন যেন প্রতিটি কোণেই এক চাপা আতঙ্কের ছাপ। ড্রয়িং রুমে সোফায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন পুনম দোষী। তার পাশে বসা অন্য 2জন মহিলা তাকে সান্ত্বনা দেবার ব্যর্থ চেষ্টা করে চলেছেন। রামদাস দোষীর 2 ছেলে মায়ের একদম গা ঘেঁষে জড়সড় বসে আছেন। তাদের চোখে মুখে ভয় আর অবিশ্বাস স্পষ্ট। ঘরের সবকটা আলো জ্বলছে, চেষ্টা চলছে রাতের অন্ধকারকে জোর করে ঠেকিয়ে রাখার, কিন্তু তাও এই অতিরিক্ত আলো যেন ঘরের ভিতরের বিভীষিকাকে ঢাকতে পারছে না। গলা খাঁকারি দিয়ে অনিল কর জিজ্ঞেস করলেন, ভিকটিমের বাড়ির লোক কে কে আছেন? কান্না থামিয়ে জড়সড় ভঙ্গিতে উঠে দাঁড়ালেন পুনম দোষী। বললেন, আমি ওর স্ত্রী। ডেড বডি কোথায়? স্বামী মারা গেছে এ সত্য ততক্ষণে আত্মস্থ করে নিয়েছিলেন পুনম দেবী, কিন্তু তাও অনিল কর যখন জিজ্ঞেস করলেন মৃতদেহ কোথায়, পুনম দেবী যেন পুনরায় আবিষ্কার করলেন তার স্বামী আর কোনো দিন ফিরে আসবেন না। যে শরীর বেডরুমে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, যে শরীরে এই কয়েক ঘন্টা আগেও প্রাণ ছিল, খাওয়ার টেবিলে বসে দাম্পত্যের খুনসুটিতে মেতে উঠেছিল, সেই মানুষটাকে আর কোনো দিন দেখতে পাবেন না পুনম। আবারও ডুকরে কেঁদে উঠলেন তিনি। টাল সামলাতে না পেরে বসে পড়লেন সোফার উপর। যে 2জন ভদ্রমহিলা এতক্ষণ পুনমকে সান্ত্বনা দিচ্ছিলেন, তাদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন, বললেন, হ্যাঁ স্যার, বেডরুমে ওই যে দরজা, ওই দিকে দেখুন। বেডরুমের দরজা আধা ভেজানো ছিল। দরজাটা পুরো খুলে ভিতরে ঢুকলেন অনিল আর অতনু। দ্রুত গ্লাভস পরে নিলেন। 2জন পুরুষ প্রতিবেশী গুটি গুটি পায়ে হেঁটে এসে দাঁড়ালেন দরজার পাশে। ঘরের ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে সচেতন হয়ে উঠল অনিল কর আর অতনুর ষষ্ঠ ইন্দ্রিয়। অনিল কর বয়সে অতনুর চেয়ে বছর 10 বড়। ইয়ার্কি ঠাট্টার ছলে মাঝে মধ্যেই অতনুকে টুকটাক জ্ঞান ঝাড়তেন তিনি। ক্রাইম সিনে ঢোকার সময় কি কি প্রস্তুতি নিতে হয় সেই বিষয়ে একটা কথা প্রায়ই বলে থাকেন অনিল। কথাটা নেহাত ফেলনা নয় বলে বিষয়টা বেশ মনে ধরেছে অতনুর। অনিল বলেন, অতনু, কিপ ইয়োর জাজমেন্টস অ্যান্ড ইমোশনস আউটসাইড। অর্থাৎ তোমার যত প্রি নোশন বা পূর্ব ধারণা ছিল বা আছে, এবং এই পৃথিবীতে জন্মানোর পর থেকে আজ পর্যন্ত যত আবেগ তোমার ভেতরে বাসা বেঁধেছে, সব কিছুকে দূরে সরিয়ে রাখো। ক্রাইম সিনে যখন ঢুকছ, তখন যুক্তি ছাড়া আর কিছুই যেন তোমার সঙ্গে না থাকে। আজও এই উপদেশ মাথায় রেখেছিলেন অতনু। ভিতরে ঢুকে মুহূর্তের মধ্যে সারা ঘরটাকে একবার স্ক্যান করে নিলেন মনে মনে। একটা বড় কিং সাইজের বেড রাখা ঘরের দক্ষিণ পাশে। খাটের ঠিক পাশে স্লাইডিং উইন্ডো। ভরা শীতের রাত, স্বভাবতই জানলার কাঁচ আটকানো, পর্দা নামানো। ঘরের পশ্চিম দেওয়ালেও একটা জানলা রয়েছে, এটা একটু ছোট। খাটের পাশে ঘরের দক্ষিণ পশ্চিম কোণ ঘেঁষে একটা বড় আলমারি রাখা। খাটের মাথার কাছে একটা টেবিল। টেবিলের উপর ইতস্তত পড়ে আছে একটা জলের জাগ, 2টো গেলাস। পড়ে আছে কয়েক পাতা ওষুধ আর একটা ধূপদানি। আর বিছানার ওপরেই রক্তাক্ত পড়ে আছেন রামদাস দোষী।
একটা বর্ষা গিয়ে বিধে গেছে তার বাঁ পাঁজরের বাইরের দিকে, অর্থাৎ বগলের নিচে সোজা হৃৎপিণ্ড বরাবর ঢুকে গেছে বর্ষাটা। বর্ষার গায়ে ছিটে ছিটে লেগে আছে লাল রক্তের দাগ, এখনো প্রায় টাটকা। চোখজোড়া খোলা, ভীষণ দৃষ্টিতে শূন্যে তাকিয়ে আছে, যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখে ফেলেছিলেন তিনি। অনিল কর জিজ্ঞেস করলেন, অতনু, কি বুঝছ? নট ঘোস্ট অনিলদা। ভূত বর্ষা দিয়ে খুন করবে, এই বিষয়টা ঠিক মেনে নেওয়া যায় না। ভূত যে নয় তা বলাই বাহুল্য। ভূতের খেয়ে দিয়ে কাজ নেই, হুটহাট করে জনসংখ্যা বাড়ানোর মতিভ্রম হবে। কথা বলতে বলতে বর্ষাটা একবার ধরে দেখলেন অনিল। বেশ ভারী তো। বর্ষা না বলে এটাকে বল্লম বলা উচিত। চলো কথাবার্তা বলে দেখি, ঘটনাটা কি? এত ভারী বল্লম নিয়ে খুনি ঢুকলো কোন পথে? যাও, আমি আসছি। ড্রয়িং রুমে একটা চেয়ারে বসলেন অনিল কর। বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে এবার খানিক স্থির হয়েছেন পুনম দেবী। অনিল কর জিজ্ঞেস করলেন, আপনি কি এখন কথা বলতে পারবেন? আড়ষ্ট কণ্ঠে উত্তর দিলেন পুনম। পারবো। আচ্ছা, কি ঘটেছিল যদি একটু খুলে বলেন। রোহিতের বাবার ফিরতে আজ একটু লেট হয়েছিল। এই 11টা, 11:30 হবে। ছেলে দুটো ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ও এলে আমরা দুজনেও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কটা বাজে তখন? 12টা। 12টাই হবে। তারপর ওই 1টার দিকে হঠাৎ একটা খসখস শব্দ শুনে প্রথমে ও জেগে গেল। তারপর আমি জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। বুঝতে পারছিলাম না। আমার মাথার পাশেই বেড সুইচ। আলোটা জ্বালিয়ে দিলাম আমি। তারপর এত দূর বলে আবার কান্নায় ভেঙে পড়লেন পুনম দেবী। কান্না জড়ানো কণ্ঠে বললেন, আলো জেলে দেখলাম ঘরের মধ্যে রামু আর তার সঙ্গে আরেকটা ছেলে দাঁড়ানো। রামুকে? আমাদের ফ্ল্যাটে কাজ করত। 3 মাস আগে ওকে ছাড়িয়ে দিয়েছিলাম। ঠিকঠাক কাজ টাজ করতো না, উল্টে বাজারের টাকা সরাতো। তাই ওকে বিদায় করেছিলাম। দেখলাম ও দাঁড়িয়ে আছে খাটের পাশে, হাতে ধরা একটা বল্লম। ওই যে দেখুন, ওইখানে থাকতো বল্লমটা। পুনম দেবীর আঙুল লক্ষ্য করে বসার ঘরের পূব দেওয়ালে তাকালেন অনিল। একটা তাকের মতো করা আছে দেওয়ালে। পুনম বলে চললেন, ওই তাকেই বল্লমটা রাখা ছিল। ও ঠাকুর দাদার বাবার জিনিস, স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল। ওটা নিয়েই দাঁড়িয়েছিল রামু। আমি ওকে দেখে ভয় চিৎকার করে উঠলাম। তখন রামু বলল, খবরদার, একদম আওয়াজ করবি না, তাহলে দুজনকেই মেরে দেবো। রোহিতের বাবা জিজ্ঞেস করলো, এই রামু, কি হয়েছে নাকি? কি করছিস এখানে? কি চাস তুই? রামু বলল, আমাকে চুরির বদনাম দিয়ে বের করে দিয়েছিস তোরা, আর কোথাও আমি কাজ পাচ্ছি না। আজ আমি এর শোধ নিতে এসেছি। বলেই রামু বলল মুচিয়ে ধরলো। আর ও রামুকে আটকানোর জন্য হাত উঁচু করে উঠে বসতে গেল। তখনই রামু বল্লমটা চালিয়ে দিল আমার চোখের সামনে। আবার কান্নায় ভেঙে পড়লেন পুনম দেবী। এতক্ষণে অতনু এসে দাঁড়িয়েছেন অনিল করের পাশে। বেশ কিছুক্ষণ কান্নার পর চোখ মুছে আবার বলা শুরু করলেন পুনম দেবী। ওকে মেরে রামু আর অন্য ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল। আমার গলা দিয়ে তখন আওয়াজ বেরোচ্ছে না।
বহু কষ্টে আমি আমি আমার ছেলেদের ডাকলাম। ও ও আমার পাশে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। ছেলেরা এলে আমি বললাম পাশের ফ্ল্যাটের প্রীতমদাকে ডেকে আনতে। তারপর আমার আর কিছু মনে নেই স্যার, আমি কি করেছি, কি হয়েছে আমার মনে নেই স্যার। অনিল এবার রামদাস আর পুনম দেবীর বড় ছেলে রোহিতকে কাছে ডাকলেন। রোহিতের বয়স 10-11। বাবার কিছু একটা হয়েছে সেটা সে বুঝতে পারছে, কিন্তু বাবা মারা গেছে তথা মৃত্যু কি জিনিস সেটা এখনো তার বোধগম্য হয়নি। মায়ের অঝরে কান্না দেখে সে বেশ সন্তুষ্ট হয়ে আছে এ কথা সত্যি, কিন্তু ঘটনার গভীরতা বোঝার মতো চেতনা রোহিতের এখনো হয়নি। অনিল কর জিজ্ঞেস করলেন, কি নাম তোমার খোকা? একবার মাথা চুলকে রোহিত উত্তর দিল, রোহিত দোষী, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। বাহ, ভেরি গুড। আচ্ছা, কাল রাতে তুমি কখন ঘুমিয়েছিলে? 10টার দিকে। আমি আর ভাই রোজ ওই সময় ঘুমাই। যখন তুমি ঘুমোতে গেলে তোমার বাবা কি তখন বাড়ি ছিলেন? না, বাবার ফিরতে দেরি হবে। বাবা মাকে টেলিফোন করে বলেছিল সন্ধ্যায়। ওকে, তা তুমি যখন ঘুমোচ্ছিলে তখন কি কোনো জোরে আওয়াজ টাওয়াজ শুনেছো? মানে ধরো চেঁচামেচি বা কিছু ভাঙার শব্দ? না তো, মায়ের ডাকে আমার ঘুম ভেঙেছিল, তার আগে আমি কিছুই শুনতে পাইনি। ঘুম ভাঙার পর তুমি কি করলে? আমি আর ভাই তাড়াতাড়ি মায়ের ঘরে গেলাম। দেখলাম বাবা বিছানার উপর পড়ে আছে, রক্ত বেরোচ্ছে। মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, আমাকে বলছিল পাশের ফ্ল্যাটের প্রীতম আঙ্কেলকে ডাকতে। আচ্ছা, তারপর তোমরা ডাকতে গেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা রোহিত, এবার আমাকে একটু বলো তো, রামু কি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো? না তো, রামুদা আমাকে আর ভাইকে খুব ভালোবাসতো। রামুর সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল? রামুদা খুব মজার লোক ছিল। বাজার থেকে প্রায়ই আমার জন্য চকলেট আনতো। আমার একটা খেলনা গাড়িও ভেঙে গিয়েছিল, রামুদা সেটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিল। তা তোমার বাবা ওকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন কেন? মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে বেশ কিছুক্ষণ ভাবল রোহিত, তারপর বলল, বাবা একদিন রামুদাকে খুব বকেছিল, বলেছিল যে ও ঠিকমতো কাজ করে না, আর একবার নাকি বাজারে কিছু টাকা। টাকা কি রোহিত? মা বলেছিল রামুদা চুরি করেছে, তাই বাবা ওকে চলে যেতে বলল। তখন রামুদা রেগে চলে গেল, আর কখনো আসেনি। ভূতে খুন করেনি সে ব্যাপারে অনিল কর আর অতনু দুজনেই নিশ্চিত ছিলেন প্রথম থেকে। এখানে এসে বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল। তাহলে রামুই খুন করেছে, এবার রামুকে খুঁজে বের করলেই হলো। অনিল কর পুনম দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, রামু কোন দরজা দিয়ে ঘরে ঢুকলো পুনম দেবী? মেন দরজা? প্রশ্নটা শুনে পুনমের চেহারা কেমন শুকিয়ে গেল। এমনিতেই কাঁদতে কাঁদতে তার গলা ভেঙে গেছে। ফ্যাঁসে কণ্ঠে তিনি বললেন, তা জানি না স্যার, দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। মানে ভেতর থেকে বন্ধ ছিল মানে? হ্যাঁ স্যার, ফ্ল্যাটের দরজা আমিই বন্ধ করেছিলাম রোহিতের বাবা আসার পর। আমার আমার পরিষ্কার মনে আছে, আর কেউ দরজা খুলেনি। অতনু এতক্ষণ চুপচাপ সব শুনছিল। এবার সে রোহিতকে জিজ্ঞেস করল, রোহিত, তুমি দরজা খুলে দাওনি তো? না তো, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো কিছুই জানি না। ছিটকিনি লাগানো দরজা ভিতর থেকে আটকে দিলে বাইরে থেকে খোলাও সম্ভব নয়। এমনকি প্রতিবেশী প্রীতম আগারওয়ালও বললেন, হ্যাঁ স্যার, দরজা ভিতর থেকেই আটকানো ছিল। পুনম ভাবির চিৎকার শুনেই আমার ঘুম ভেঙে যায়। আর রোহিত দরজা খুলে বাইরে বেরোনোর আগেই আমি ল্যান্ডিংয়ে চলে এসেছিলাম। আমিও দেখেছি দরজা বন্ধ ছিল। আশ্চর্য তো! তাহলে কি রামু হাওয়ায় ভেসে ভেতরে ঢুকলো? আর সে গেলই বা কোথায়? আচ্ছা, এই ফ্ল্যাটে অন্য লুকোনোর স্পেস নেই তো? বাড়ির মালপত্র কোথায় রাখা হয়? খাটের নিচে, একটা লফটও আছে বাথরুমের উপরে। ওই যে দেখুন।
সারা ফ্ল্যাট এবার তন্ন তন্ন করে খুঁজল অনিল কর সহ পুলিশের পুরো টিম। ইতিমধ্যে লালবাজার হোমিসাইডের অফিসাররাও এসে পৌঁছেছেন ঘটনাস্থলে। এমন আশ্চর্যের বিষয় অনেক দিন কারো কানে আসেনি। হাওয়ায় ভেসে খুনি এসেছে, তারপর খুন করে আবার হাওয়ায় মিলিয়ে গেছে। এও কি সম্ভব? সারা ফ্ল্যাট খুঁজেও কোনো সন্দেহজনক কিছুই খুঁজে পেল না পুলিশ। ফ্ল্যাটে এমন কোনো জায়গাই নেই যেখানে দুজন মানুষ লুকিয়ে থাকতে পারে। পুনম দেবীকে অনিল জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই রামুর নাম কি রামুই? না স্যার, ওর ভালো নাম জানি না, আমরা রামু বলেই ডাকতাম। বাড়ি কোথায় রামুর? তাও জানি না, রোহিতের বাবার বুয়াজি খুঁজে দিয়েছিল। বাহ, একজনকে কাজের লোক হিসেবে রাখছেন, অথচ তার ব্যাপারে একটু খোঁজ খবরও করবেন না। অ্যাপার্টমেন্টের দারোয়ান সুরেনের সঙ্গে আরেকবার কথা বলার জন্য নিচে নামলেন অনিল। অতনু ওর সঙ্গে চলল। ঢোকার সময়ই সুরেনের সঙ্গে একবার কথা হয়েছিল, তবে তখনও এই ম্যাজিক রামুর বিষয়টা জানতেন না। দরজার পাশে নিচে ছোট্ট খুপড়িতে বসে বিড়ি টানছিল সুরেন। খুপড়ির দরজায় অনিলের মুখ দেখে তাড়াতাড়ি বিড়িটা ফেলে উঠে দাঁড়ালো সে। সেলাম স্যার। এই তোমার নাম কি বললে জানো? সুরেন, তাই তো? হ্যাঁ স্যার, সুরেন রায়। সুরেন, শোনো, তুমি তো সন্ধে থেকে ডিউটিতে আছো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, সন্ধে থেকে এই আবাসনে কে কে ঢুকেছে বা বেরিয়েছে তার কোনো হিসেব রাখা হয়? হ্যাঁ স্যার, তা তো রাখি। একটা খাতা আছে, দাঁড়ান দেখাচ্ছি। সুরেন তার খুপড়ির ভেতর থেকে একটা মোটা বাঁধাই করা খাতা বের করে আনলো। পাতার পর পাতা উল্টে যেখানে আজকের দিনের নাম লেখা আছে সেই পাতাটা খুলল। এই যে স্যার, আজকে সন্ধ্যে 7টা থেকে আমার নাইট ডিউটি শুরু হলো, তারপর এই পর্যন্ত। এই দেখুন, 7:15 একজন এসেছিলেন, আর 3তলার ওই যে আগরওয়াল স্যারের ফ্ল্যাটে, ওর অফিসের ছেলে, বুঝলেন। মিনিট 10 পরেই কিন্তু বেরিয়ে গিয়েছিলেন তিনি। 8টা নাগাদ এই যে মিস্টার সিনহা ফার্স্ট ফ্লোরে, বুঝলেন, তাঁর এক গেস্টকে নিয়ে ঢুকলেন। গেস্ট স্যার 10টা নাগাদ বেরিয়ে গেলেন, আর এছাড়া কেউ স্যার আসেনি। দোষীজির ফ্ল্যাটে কে কে এসেছিলেন? কেউ না স্যার, দোষীজির ফ্ল্যাটে সন্ধ্যায় কোনো লোক আসেনি। দোষীজি ওই 11:20 নাগাদ বাড়ি ফিরেছিলেন, নিজের গাড়িতে করেই ফিরেছিলেন। 11:20? আচ্ছা, এই রামদাস দোষীর ফ্ল্যাটে আগে একটি ছেলে কাজ করত, নাম রামু, তুমি তাকে চিনতে? রামু? হ্যাঁ স্যার, চিনতাম। রামু তো খুব ভালো ছেলে ছিল স্যার, যাকে বলি একদম নিরীহ শান্ত স্বভাবের। সবসময় হাসি খুশি থাকতো তো ছেলেটি। আচ্ছা, আদারওয়াইজ কেমন ছিল? মানে ওর কাজকর্ম কেমন ছিল? আর এই দোষীদের সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? কাজ স্যার ঠিকঠাকই তো করতো, তবে কি? খুলে বলো। মানে স্যার, দোষী সাহেব আর পুনম ম্যাডাম মানুষ হিসেবে খারাপ নন, বেশ বড় ফ্যামিলি। কিন্তু তা হলে কি হবে, রামুর সাথে ভালো ব্যবহার করতো নি। কিরকম? এই ধরুন, কাজ করিয়ে নিতেন খুব, অথচ মাসের শেষে মাইনে দিতে তখন গড়িমসি করতেন। রামুদা বলতো যে পুরো মাইনেটা এখনো একসাথে পায়নি, সবসময় কিছু না কিছু কেটে নিতেন। আর খারাপ কথাও নাকি শুনতে হতো মাঝে মধ্যে। ছেলেটা সব সময় মুখ বুজে সহ্য করতো, যে বললাম না শান্ত স্বভাবের ছিল, ওই জন্য। আর এই চুরির ব্যাপারটা শুনলাম নাকি চোর অপবাদ দিয়ে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার, একবার নাকি বাজারে টাকা কম পড়েছিল, পুনম ম্যাডাম তো রেগে অস্থির, রামুর মাথায় চুরির বদনাম লাগিয়ে দিলেন শেষ পর্যন্ত। ছেলেটা কেঁদে কেটে একবারে একাকার, বারবার বলছে যে সে চুরি করেনি, কিন্তু ওরা তো শুনতেই চাইলেন না। সেই দিন দোষী সাহেব না খুব বকেছিল রামুকে, বলেছিলেন, তুই চোর, তোর মতো লোকের এখানে জায়গা নেই। তারপর তো কাজ থেকেই তাড়িয়ে দিলেন। ছেলেটা স্যার যেদিন সন্ধ্যায় বেরোলো,
মুখটি দেখে আমার খুব কষ্ট হয়েছিল স্যার। একদম যেন মরে গেছিল ছেলেটা। তারপর আর না স্যার, সত্যি কথা বলছি, ওকে দেখিনি আর এদিকে। আচ্ছা, তুমি নিশ্চিত এই সময়ের মধ্যে রামুকে আর একবারও এই আবাসনের আশেপাশে দেখোনি? না স্যার, একেবারেও না। আমি 12 ঘন্টা করে ডিউটি করি রোজ, রাতে বা দিনে একবারও চোখে পড়েনি স্যার। আবাসনের ভিতরে ঢুকতি হলি তো আমি ঠিক দেখতাম। রাতে তো খুব একটা বেশি লোকও আসে না এদিকে। 1993 সালের সেপ্টেম্বরের শেষ ভাগ। তখনও হেমন্তের মিঠে হাওয়া গায়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে শহর কলকাতা। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই মৈনাক প্যালেসের 3 তলার ড্রয়িং রুমের একপাশে বিছানা পেতে ঘুমায় রামু। অন্য সময় খুব একটা সমস্যা না হলেও শীতকালের দিকে বড্ড ঠান্ডা লাগে ওর। সকালে ঘুম ভাঙতে চায় না, কিন্তু না ভাঙলেও বিপদ। দেরি করে বাজারে গেলে ভালো শাকসবজি জুটবে না। মালিক মালকিন আবার টাটকা সবজি ছাড়া খেতেই পারেন না। আজ অবশ্য রামু ছুটি নিয়েছে। গ্রাম থেকে দাদা এসেছে কলকাতায়, উঠেছে বালিগঞ্জ স্টেশনের পাশের এক হস্টেলে। আজ রাতটা দাদার সঙ্গে থাকবে বলে সন্ধে হতে না হতেই চলে এসেছে রামু। রামুর আসল নাম সুরেশ। বিহারের ছাপরা জেলার এক গরিব কৃষিজীবী পরিবারের ছেলে। বছর 5 আগে রামু কলকাতায় এসেছিল ভাগ্য ফেরাতে। সদ্য 20 পেরিয়েছে তখন। এই শহরে এসে সে এখন রামু নামেই পরিচিত। আসলে তখনও অনেক পরিবারের লোকজন সব পরিচারককেই হয় রামু বা বাবু নামেই ডাকতেন। বিষয়টা আর কিছুই নয় যে চাকর তার আবার নিজের নাম থাকা লাগে নাকি, এমন ভাবনা অনেকের মধ্যেই কাজ করে। কি ভাবছেন? বানিয়ে বলছি যাতে আপনাদের মনে রামুর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়? না, আমার কাজ যা ঘটেছিল তা সব আপনাদের খুলে বলা। কোনো রকম ম্যানুপুলেশনের কোনো ইচ্ছে আমার নেই। এই কলকাতা শহরেই এমন অনেক পরিচারক এখনো হয়তো আছে যাদের প্রকৃত নাম কেউ মনে রাখে না। কয়েকটা বাধা ধরা ডাকনামই তাদের পরিচয় হয়ে উঠেছে। সেদিন সকালে ট্রেনে কলকাতা এসেছে বাবুলাল। বাড়ির অবস্থা একেবারেই ভালো নয়, তাই বাবুলালও কাজের সন্ধানে কলকাতায় চলে এসেছে। আপাতত বালিগঞ্জের হস্টেলের এই খুপড়ি ঘরটি তার অস্থায়ী ডেরা। কাজ সেরে 9টা নাগাদ দাদার কাছে এলো রামু। এতদিন পর ছোট ভাইকে দেখে আনন্দে তাকে জড়িয়ে ধরল বাবুলাল। বিছানায় বসে বিড়ি ধরালো 2 ভাই। রামুর চোখ তখন দেওয়ালে টাঙানো একটা ক্যালেন্ডারের দিকে আটকে আছে। দিন গুনছে মাইনে পাওয়ার। বিড়িতে জোরে একটা টান দিয়ে এক ঘর ধোঁয়া ছেড়ে বাবুলাল বলল, কি অবস্থা করেছিস নিজের? খাওয়া দাওয়া করিস না? করি তো। এত রোগা হয়েছিস কি করে? কত কাজ করিস সারাদিনে? আরে ধুর, বেশি মোটা হয়ে গেলে কাজ করতে ইচ্ছে করবে না, তার চেয়ে রোগা থাকা ভালো। বাবার খুব শরীর খারাপ হয়েছে রে। হ্যাঁ, কি হয়েছে? কি আর হবে, প্রেশারটা খুব বেড়েছে। তো মাস 2 আগে মাঠে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গেছিল। ভাগ্যিস আমি ছিলাম সঙ্গে, নয়তো। এখন কি অবস্থা? এখন একটু ভালো, কিন্তু কিন্তু বাবুলাল ঘুরে রামুর মুখোমুখি বসল। বিড়িটা ফেলে দিয়ে ভাইয়ের হাত চেপে ধরল। তার চোখ দুটোতে তখন গভীর বিষাদ ভিড় করেছে। বাবুলাল বলল, সারাদিন প্রায় শুয়েই কেটে যায়। ডাক্তার বলেছে ভালো চিকিৎসা করাতে হবে, পাটনায় যেতে হবে। ছাপড়ায় চিকিৎসা হবে না, খরচা আছে অনেক। বাড়িতে যা জমানোর টাকা ছিল সবই খরচা হয়ে গেছে। এত শরীর খারাপ করেছে বাবার? ডাক্তার বলেছে অপারেশন লাগতে পারে। শুধু তাই নয়, জানিস তো আমাদের সেই 1 বিঘে জমিটা যেটা আমরা ভাগে চাষ করতাম, সেটাও হাতছাড়া হয়ে গেছে। মহাজনের ধার শোধ করতে পারিনি, তাই বাধ্য হয়ে।
কথাটা শেষ করতে পারল না বাবুলাল। রামুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওই জমি তাদের পরিবারের একমাত্র ভরসা ছিল। তাদের পুরো অস্তিত্বটাই যেন ওই 1 বিঘে জমির উপর নির্ভরশীল ছিল। চাষের কাজ করতে তার ভালো না লাগলেও ওই জমিটার উপর তার অন্যরকম একটা টান কাজ করত। কথা বলতে গিয়ে গলা কেঁপে উঠল তার। হাত ছাড়া হয়ে গেছে মানে? কি বলছিস দাদা? জমিটা কি আর ফেরত পাওয়া যাবে না? কি করে পাবো? টাকা নেই। মহাজন তো আর ফ্রিতে ছেড়ে দেবে না, সে তো আরও টাকা চাইছে, কমপক্ষে 20,000 টাকা। তারপর বাবার চিকিৎসা, সে তুই আরো 20,000 ধর, মোট 40,000 টাকা। এত টাকা আমরা কোথায় পাবো রে? কোথায় পাবো বলতো? বাবুলাল আবার দেওয়ালে হেলান দিয়ে চুপ করে গেল। রামুর মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরছে। 40,000 টাকা! এই সামান্য মাইনেতে সে জীবনেও এত টাকা জমাতে পারবে না। 2,000 টাকা মাইনে, তার থেকে নিজের খাওয়ার খরচ, টুকটাক চলাফেরার খরচ বাদ দিয়ে মাসের শেষে বাড়িতে যা পাঠায় তা তো কোনো মতে চলে যাওয়ার জন্যও যথেষ্ট নয়। রামুর সারা রাত ঘুম এলো না। তার কানে বারবার বাবুলালের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। বাবার খুব শরীর খারাপ হয়েছে রে, মহাজন তো আর ফ্রিতে ছেড়ে দেবে না, সে তুই আরো 20,000 ধর, মোট 40,000 টাকা। 40,000 টাকা! 40,000 টাকা! বাবার অপারেশন, হাতছাড়া হয়ে যাওয়া জমি। সে বারবার নিজেকে প্রশ্ন করতে লাগলো, কি করব আমি? কোথায় পাবো এত টাকা? প্রথমেই তার মাথায় এলো আরো বেশি করে কাজ খুঁজতে হবে। কিন্তু দিনের বেলা তো সে দোষীদের বাড়িতেই বাঁধা, রাতে কোথায় কাজ খুঁজবে? সে তো আর লেখাপড়া জানে না যে রাতের বেলা অন্য কোনো কাজ পাবে। গৃহপরিচারকের কাজ ছাড়া আর কোনো কাজই সে করতে পারবে না। দিন মজুরি খাটাও তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ও কাজের টাকাও তো খুব বেশি পাওয়া যায় না। পরের কয়েকটা দিন রামুর মুখের হাসি একেবারে উধাও হয়ে গেল। সে কাজে মন দিতে পারছিল না। সব সময় যেন এক গভীর চিন্তায় ডুবে থাকত। একদিন রাতে বাবুলাল ঘুমিয়ে যাওয়ার পর রামু আবার ঘরের কোণে বসে হিসেব করতে লাগল। কত দিনে সে 40,000 টাকা জমাতে পারবে? 1 বছর? 2 বছর? ততদিনে কি বাবা বেঁচে থাকবে? হঠাৎ তার মনে হলো, রামদাস দোষী তো বিশাল বড় লোক, এত বড় ফ্ল্যাটে থাকে, তার তো টাকার অভাব নেই। যদি সে তাকে তার সমস্যার কথা একবার খুলে বলে, যদি তিনি দয়া করে তার মাইনেটা একটু বাড়িয়ে দেন। রামু ভাবল, হ্যাঁ, এটাই একমাত্র উপায়। রামদাসজি খুব রাশভারী মানুষ, কিন্তু হয়তো তার এই অসহায়তার কথা শুনে একটু নরম হলেও হতে পারেন। এত বছরও ওদের বাড়িতে কাজ করছে, কোনো দিন তো কোনো দাবি রাখেনি রামু, এই প্রথমবার। কিন্তু পর মুহূর্তেই তার মনে প্রশ্ন এলো, দোষীজি যদি টাকা না দেন, যদি রেগে গিয়ে তাকে তাড়িয়ে দেন, তখন কি করবে রামু? তা সত্ত্বেও এই মুহূর্তে রামুর কাছে আর কোনো বিকল্প ছিল না। বাবাকে বাঁচাতে হবে, জমিটাও রক্ষা করতে হবে। পরের দিন রামু বাজার থেকে ফেরার পথে বারবার করে মহাজনের ঋণ এবং বাবার চিকিৎসার জন্য টাকাটার হিসেব মনে মনে কষে ফেলল। সে জানত এই একটাই সুযোগ তার সামনে আছে। রামদাস যদি করুণা করেন তাহলে হয়তো এই যাত্রায় আর কোনো সমস্যা থাকবে না। রামদাস দোষী তখন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। রামু ভাবল, এই সময় কথাটা বলা যেতে পারে। রান্নাঘরে বাজারের ব্যাগ নামিয়ে রেখে ভয়ে ভয়ে সে রামদাস দোষীর সামনে গিয়ে দাঁড়ালো। বাবু, আপনাকে একটা কথা বলার ছিল। রামদাসজি খবরের কাগজ থেকে মুখ না তুলেই বললেন,
হ্যাঁ বল, দেরি করিস না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমার দাদা কলকাতায় এসেছে, ওর মুখে শুনলাম যে বাবার শরীরটা খুব খারাপ, ডাক্তার বলেছে অপারেশন করাতে হবে। আর আমাদের গ্রামের জমিটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রায় 40,000 টাকা দরকার বাবু। আপনি যদি এখন আমাকে 40,000 টাকা দেন, আমি অল্প অল্প করে মাইনে থেকে শোধ করে দেবো বাবু। কথাটা শুনে রামদাস দোষী খবরের কাগজ থেকে মুখ তুলে রামুর দিকে তাকালেন। চোখে সচেতন তাচ্ছিল্যের হাসি, যেন তিনি জানতেন এই অনুরোধ কোনো না কোনো দিন আসবেই। 40,000? এ রামু, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? একেবারে 40,000? অত টাকা তুই শোধ করবি কেমন করে? বাবু, আমি এত বছর আপনার বাড়িতে কাজ করছি, আমি ঠিক শোধ করে দেবো বাবু। আসলে টাকাটা আমার খুব দরকার বাবু, খুব দরকার। আচ্ছা ঠিক, বস, উঠে বস, কাঁদিস না। ঠিক আছে থাম, হয়েছে, অত কান্নাকাটি করার কিছু নেই। আরে বাবা, 40,000 টাকা তো আর চারটিখানি কথা নয়, অত টাকা তো আর আমার পকেটে পড়ে থাকে না। যাকে, ঠিক আছে, তুই যখন অত করে বলছিস তো আমি দেখবো কি করা যায়। আচ্ছা তুই এক কাজ কর, আজকে তো পারবো না, কাল সকালে একবার আসিস, আমি কিছু টাকা তোকে দেবো, মানে পুরোটা কিন্তু দিতে পারবো না। হ্যাঁ, মোটামুটি ওই তোর বাবার চিকিৎসা চালানোর জন্য একটা ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? এখন যা, অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে যা 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 যা। রামুর বুকটা যেন একটু ঠান্ডা হলো। রামদাসজি পুরোটা না দিলেও কিছু তো দেবেন। 15-20 হাজার টাকা পেলেও অনেকখানি উপকার হবে। হাঁফ ছেড়ে বাঁচল রামু। গদগদ কণ্ঠে বলল, ধন্যবাদ বাবু, আমি কালকে মনে করিয়ে দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যা যা যা। রামু সেই রাতে বাবুলালকে সব খুলে বলল। বাবুলালও উৎসাহিত কণ্ঠে বলল, দেখলি, বলেছিলাম না, হ্যাঁ, এত বড়লোক মানুষ নিশ্চয়ই কিছু করবেন। 20,000 টাকা পেলেও আমরা পাটনায় বাবার চিকিৎসা শুরু করে দিতে পারবো। কিন্তু সেই কাল আর এলো না। পরের দিন সকালে রামদাস দোষীর কাছে গিয়ে রামু তার অনুরোধের কথা বলতেই তার মুখ কুঁচকে গেল। তিনি বললেন, আরে বাবা, কাল তোকে কে বললো? হ্যাঁ, আপাতত খুব ব্যস্ত আছি। কাল ফাল মোটেই বলিনি। যা, আরে দোকানের একটা জরুরি ফাইল আমি খুঁজে পাচ্ছি না এখন। যা যা, কাজ কর। তুই একটা কাজ কর, ওই পরশু আসবি, পরশু দেখবো আমি, এখন যা। পরের দিন সকালে ফের একই অনুরোধ নিয়ে হাজির হল রামু। রামদাসজি রীতিমতো বিরক্ত কণ্ঠে বললেন, আরে কি মুশকিল রামু, তোকে তো আমি পরশু বলেছি নাকি? আজ একজন গেস্ট আসবেন, তুই বারবার এসে আমাকে বিরক্ত করিস না, এখন আমার মাথা গরম করছে। যা যা। আচ্ছা ঠিক আছে বাবু, আমি কাল আসবো। এই কাজের লোকগুলোর জন্য না আমার জীবনটা একদম শান্তি নেই, একদম জ্বালিয়ে রেখে দিল আমাকে। যা 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 যা, বলছি কাল আসবি, কাল মানে কাল, যা যা যা। সব সময় পেরিয়ে যায় কিন্তু টাকা আর আসে না। কাল, পরশু, তারপরের দিন রামুর চোখ ভরে এলো অনিশ্চয়তার অন্ধকারে। বাবুলালও এদিকে কাজের সন্ধানে ঘুরে ঘুরে হতাশ। ঠিকঠাক কোনো কাজের সন্ধান সে পায়নি। হতাশ কণ্ঠে বাবুলাল রামুকে বলল, রামু, আর কতদিন রে? বেশি দিন এভাবে হোস্টেলে থাকলে আমার সব টাকা শেষ হয়ে যাবে, কোনো কাজও জুটছে না, তুইও তো টাকা পাচ্ছিস না, কি করবো রে এখন? রামুর মুখে কোনো কথা নেই। সে বুঝতে পারছিল রামদাস দোষী তাকে স্রেফ ঘোরাচ্ছেন। তার বাবার অসুস্থতা বা তাদের জমি হাতছাড়া হওয়া কোনো কিছুই দোষী সাহেবের কাছে কোনো গুরুত্ব বহন করে না। চতুর্থ দিন রামদাস দোষী সকাল সকাল দোকানের কাজে বেরিয়ে গেলেন। রামু আর নিজেকে সামলাতে পারল না। তার বুক ফেটে কান্না আসছিল। রামদাসজি না থাকলেও পুনাম দেবী তো আছেন। রামু সাহস করে পুনাম দেবীর কাছে গেল। ভাবি, ও রামু, বল। আমার আর কোনো উপায় নেই ভাবি। 3 দিন ধরে বাবু শুধু কাল দেবো বলেই যাচ্ছেন, দিচ্ছেনই না। আপনি আমাকে কিছু টাকা ধার দিন না, বাবার শরীরটা খুব খারাপ। পুনাম দোষী তখনও তার হাতে বাজারের লিস্ট নিয়ে দাঁড়িয়ে।
রামুর কথা শুনে তিনি যেন বিস্ফোরণ ঘটালেন। কিসের টাকা? তুই কোন সাহসে আমার কাছে টাকা চাইতে আসিস? উনি বলেছেন যখন কাল দেবেন কাল যাবি, আমাকে বলছিস কেন? এই সেদিনও বাজার করতে গিয়ে টাকা সরিয়েছিস, হিসেব করে দেখলাম পুরো 30 টাকা সরিয়েছিস তুই। তোর মতো লোকেদের কোনো বিশ্বাস আছে নাকি? ভাবি আমি চুরি করিনি ভাবি, আমি কোথাও যাব না, আমি তো আপনাদের বাড়িতে কাজ করি, আমি এত বছর ধরে কাজ করি, আমি কোথাও যাব না ভাবি, আমি চুরি করিনি। কাজ করিস? কাজ করিস তো কি? উনি তো এমনিতেই তোকে আর ডাকতে চাইছেন না। সেদিনও তো বাজারের টাকা কম হয়েছিল, উনি কিছু বলেননি বলে কি সব মাফ হয়ে গেছে? তোকে তো তখনই তাড়িয়ে দেওয়া উচিত ছিল আমার, এখন আবার টাকা চাইছিস। পুনমের কথা শুনে রামু যেন বাকরুদ্ধ হয়ে গেল। বাজারের টাকা কম হওয়ার ঘটনাটি খুবই ছোট ছিল। পুনম দেবী সেদিন রামদাসজিকে বুঝিয়ে বলেছিলেন, কিন্তু আজ সেই সামান্য ঘটনাটিকেই পুনম দেবী চুরির অপবাদ হিসেবে ব্যবহার করছেন। শোন, কান খুলে শোন, আমি তোকে 1 পয়সাও দেব না। আর ওকে বারবার বিরক্ত করবি না। যদি আর একবার টাকার কথা বলেছিস না, তাহলে কিন্তু অন্য লোক দেখবো আমি। রামুর কান্নার ক্ষমতাও যেন শেষ হয়ে গেছে এর মধ্যে। বাবার করুণ অবস্থা আর পুনম দেবীর এই নির্দয় প্রত্যাখ্যান, এই দুই জটিল অবস্থা মিলে রামুর ভেতরের নিরীহ মানুষটিকে যেন ক্ষণে ক্ষণে ভেঙে দিচ্ছে। তার মনে হলো এতদিনের বিশ্বস্ততা, এতদিনের পরিশ্রম সবটাই মিথ্যা। এই মানুষগুলো তাকে একজন মানুষ হিসেবেও গণ্য করে না। সেদিন রাতে বাবুলালকে গিয়ে রামু বলল, দাদা আর অপেক্ষা করে লাভ নেই, ওরা টাকা দেবে না। কি বলছিস? তাহলে তাহলে এখন কি হবে? বাবার অপারেশন কি হবে? ওদের অনেক আছে দাদা, অনেক। ওরা চাইলেই দিতে পারত, কিন্তু ওরা দেবে না। রামু চুপ করে ঘরের কোণে বসে পড়ল। তার চোখ জ্বলছে। ঘৃণা আর অপমানের দগদগে ক্ষত রামুর মনে আঁচড় কাটছে ক্ষণে ক্ষণে। দুদিন পরের কথা। রামুর মনের ভিতরে তখন রীতিমতো ঝড় বইছে। এত টাকা সে কোথায় পাবে? ঠিকমতো কাজে মন দিতে পারছিল না রামু। বাজারের হিসেবটাও যেন আজকাল গুলিয়ে যাচ্ছে। সেদিন বাজার থেকে ফিরতে একটু দেরি হলো তার। রামদাস দোষী তখন ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। এই রামু, এত দেরি কেন? বাজারে আজ বড্ড ভিড় ছিল বাবু। রামদাস খবরের কাগজ ভাঁজ করে রেখে বাজারের ব্যাগ থেকে সবজিগুলো দেখতে শুরু করলেন। পুনম দেবী এসে দাঁড়ালেন পাশে। রামদাসজি বাজারের লম্বা স্লিপটা একবার উল্টে পাল্টে দেখলেন। তারপরেই তার চোখ কপালে উঠল। রামু, রামু এদিকে আয়। এই দেখ, এই হিসেবটা দেখ। এই হিসেবটা কি? রামু ভয়ে ভয়ে এগিয়ে এলো। কি হয়েছে বাবু? কি হয়েছে মানে? এই যে মুদিখানার হিসেব মিলিয়ে দেখ, 50 টাকা কম হচ্ছে কেন? রামু বিলটা একবার দেখল। তার বুক ধড়ফড় করছে। একবার ঢোক গিলে সে বলল, না তো বাবু, সব তো ঠিকই আছে। ও নাম, কত টাকা দিয়েছিলে রামুকে? 350 টাকা দিয়েছিলাম। আমাকেও তো তখন সেটাই বললো, কিন্তু এখানে হিসেব রয়েছে 300 টাকার। 50 টাকা কোথায়? না ভাবি, আপনি আমাকে 300 টাকাই দিয়েছিলেন, ভালো করে মনে করে দেখুন। কি বললি? আমি মিথ্যে কথা বলছি? 300 টাকা? আমার স্পষ্ট মনে আছে আমি তোকে 350 টাকা দিয়েছিলাম। শোনো পুনম, এ তো নতুন কিছু নয়। এই ছেলেটা প্রথম থেকেই এমন। সেদিনও বাজারের টাকা সরাচ্ছিল, তাই না? হ্যাঁ, সেদিনও সরাচ্ছিল। আমি সেদিন কিছু বলেনি বলে তোর সাহসটা বেড়ে গেছে নাকি? হ্যাঁ? না বাবু, আমি চুরি করিনি বাবু। ভাবি আমাকে 300 টাকাই দিয়েছিলেন, আমি মিথ্যে বলছি না, আপনি বিশ্বাস করুন। চুপ করবে, চুপ। মিথ্যুক, এভাবে চুরি করে তোর বাপের ওষুধের টাকা তুই জোগাড় করবি? হ্যাঁ, আমি সত্যি বলছি বাবু, আমি চুরি করিনি। আর একটাও কথা নয়। চুপ, আজ এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর মতো চোরদেরকে আমি বাড়িতে এক মুহূর্ত রাখবো না। যা যা যা, আমি নতুন লোক দেখবো, যা।
রামু অবাক চোখে তাকিয়ে রইল। ওর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। মনের মধ্যে বাবার অসুস্থতা, ঋণের চাপ আর এমন মিথ্যে অপবাদে কাজ চলে যাওয়া সব কিছু মিলে এক তীব্র যন্ত্রণা তৈরি করছিল, যা বয়ে বেড়ানোর ক্ষমতা রামুর ছিল না। তার ইচ্ছে করছিল এই মুহূর্তে সব কিছু ছেড়ে পালিয়ে যেতে। রামু বলল, বাবু, আমার 3 মাসের মাইনেটা সেটা অন্তত দিন। এটা তো আমি নিজে খাটাখাটনি করে কামিয়েছি। আমার বাবার চিকিৎসা হবে বাবু, আমাকে ওই টাকাটা দিয়ে দিন। রামদাস দোষী তার চশমাটা টেবিলের উপর রাখলেন, চোখে এক শীতল তাচ্ছিল্যের হাসি। মাইনে? কিসের মাইনে? এই যে তুই রোজ বাজারের টাকা সরাচ্ছিস, আজকেও তো 50 টাকা উদা হলো, এরপরে আবার মাইনে কিসের? হ্যাঁ, তোর মাইনে থেকে তো আমারই ক্ষতিপূরণ হবে রে। যা যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। তোর মতো চোরকে 1 পয়সা দেবো না। তো 3 মাসের মাইনে ওই চুরির দায় কেটে রাখা হলো। যা ভাগ। রামদাস দোষীর দিকে রামু আরেকবার তাকালো, যেন শেষবার এই মুখটা ভালো করে দেখে নিতে চাইছে। কোনোদিন রাস্তাঘাটে দেখা হলে কড়ায় গন্ডায় সুদ ফেরত দিয়ে দেবে। রামুর চোখে এখন শুধু অসহায়ত্ব নয়, একদলা জমে থাকা অপমান আর ঘৃণা ঠিকরে বেরোচ্ছে। রামু কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। পুরনো জামা কাপড়ের পুটলিটা গুছিয়ে নিল। তার দিকে কেউ ফিরেও তাকালো না। পুনম দেবী রামদাসের পাশে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন, ভালো করেছো, একে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। নিজের জিনিসপত্র নিয়ে মাথা নিচু করে রামু মৈনাক প্যালেসের গেট থেকে বেরিয়ে এলো। দারোয়ান সুরেন রায় জিজ্ঞেস করল, রামু, রামু কোথায় যাচ্ছ ভাই? জীবনে কোনোদিন বড় লোক হব না সুরেন ভাই, নয়তো এদের মতো হারামি হয়ে যাব। দুপুর দুপুর করে রামু এসে পৌঁছল দাদার হস্টেলে। তার দাদা বাবুলাল তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি রে রামু, তুই এই সময়? রামু কোনো উত্তর না দিয়ে চুপচাপ বিছানায় বসে পড়ল। তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। কি হয়েছে রে, কিছু বল। ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? কেন, কি করেছিলি তুই? চুরির অপবাদ দিল। বাজারের হিসেব মেলাতে গিয়ে 50 টাকা কম হয়, আমাকে চোর বললো ওরা। আর আমার 3 মাসের মাইনে সবটা কেটে রেখে দিল। বলল চুরির দায়ে মাইনে দেব না। কি, 3 মাসের মাইনে? 40,000 টাকা তো অনেক দূরের কথা, এ তো সামান্য কয়েক হাজার টাকা। চল রামু, এক্ষুনি থানায় যাবো, চল। লাভ নেই দাদা, চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে। পুলিশ ওদের কথা শুনবে, আমাদের মতো গরিব চাকরের কথা কেউ শুনবে না। পরের কয়েকটা দিন ছিল রামুর জীবনের সবচেয়ে কষ্টের দিন। বাবুলালের সঙ্গে রামুও আশেপাশের বাড়িতে কাজের জন্য ঘুরতে লাগল। কিন্তু বালিগঞ্জের অবস্থাপন্ন অবাঙালি পরিবারগুলো একে অপরের ভালো মন্দের খোঁজ না রাখলেও কেচ্ছা কাহিনীগুলো ঠিক পৌঁছে যায় এ বাড়ি থেকে ও বাড়ি। রামদাস দোষীর বাড়িতে একটা ছেলে চুরির অপবাদে কাজ হারিয়েছে, সে খবর দ্রুত ছড়িয়ে পড়ল। একদিন এক বাড়িতে কাজ চাইতে গেলে বাড়ির মালিক মুখের ওপর বলে দিলেন, না 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 না, আমরা এসব চোর ছাঁচোরকে বাড়িতে রাখি না। আমরা খবর পেয়েছি তুমি রামদাস দোষীর বাড়ি থেকে টাকা চুরি করে বেরিয়ে এসেছো। চাকরি গেছে তোমার। আমি চুরি করিনি, আমি ভালো করে কাজ করি, আমি খুব ভালো কাজ করি, আমি চুরি করিনি। এই যাও তো ভাই, যাও অন্য কোথাও গিয়ে দেখো, এখানে আর এসো না, বলছি তো, হবে না এখানে। এভাবে রামু রোজ সকালে বেরোয় আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসে। ওর চেহারা তখন আরো রোগা, আরো মলিন হয়ে গেছে। ভিতরের নিরীহ স্বভাবের মানুষটা যেন প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে। রামুর মুখে এখন আর সেই হাসি নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। এরই মধ্যে একদিন সকালে বাবুলাল বাজার থেকে ফিরে এসে একটা চিঠি রামুর দিকে এগিয়ে দিল। চিঠিটা এসেছে তার গ্রামের বাড়ি থেকে, মায়ের হাতের লেখা, আঁকাবাঁকা অক্ষরে। রামু আস্তে আস্তে চিঠিটা খুলল। তার ক্লাস 7 পাশ করা শিক্ষাজ্ঞান নিয়ে চিঠিটা পড়তে শুরু করল রামু।
বাবা বাবুলাল, তোমাদের বাবার শরীর খুব খারাপ। ডাক্তার বলেছে অপারেশন না করলে বাঁচানো খুব মুশকিল। গায়ের ডাক্তার কোনো ওষুধ দিচ্ছে না, খুব কষ্ট পাচ্ছেন। তাড়াতাড়ি ওষুধের জন্য কিছু টাকা পাঠাও। চিঠির পরের অংশটা আর পড়তে পারল না রামু। দুহাতে মুখ ঢেকে সে হাউ হাউ করে কেঁদে উঠল। বাবুলাল তার পাশে এসে বসল। কাঁদিস না রামু, কাঁদিস না, কাঁদিস না। দাদা, বাবা হয়তো আর বেশি দিন বাঁচবে না, আর জমিটাও হাতছাড়া হয়ে যাবে। আমাদের কি হবে দাদা? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল দাদা। সব ওই রামদাস দোষীর জন্য, সব রামদাস দোষীর জন্য আমাদের সব শেষ হয়ে গেল। বাবা, বাবুলাল তখন রামুর হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রামুর চোখে ততক্ষণে প্রতিশোধের এক শীতল আগুন জ্বলে উঠেছে। বাবুলাল বুঝতেও পারল না রামু মনে মনে তখন কোন জটিল অঙ্কের হিসেব কষছে। আনমনে একবার মাথা চুলকে নিলেন অনিল কর। তার মাথায় তখন সুরেনের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। রামু খুব ভালো ছেলে ছিল, নিরীহ শান্ত স্বভাবের। রামুর মাথায় চুরির বদনাম লাগিয়ে দিলেন রামদাসজি। ছেলেটা কেঁদে কেটে অস্থির, বারবার বলছিল যে সে চুরি করেনি, কিন্তু ওরা শুনতে চাইলেন না। হঠাৎই বিদ্যুতের ঝলকের মতো একটা কথা মনে পড়ল অনিল করের। বছর খানেক আগে একটা ছোটখাটো চুরির মামলার তদন্তে তিনি বালিগঞ্জ স্টেশনের কাছে পরিচারকদের একটা হস্টেলের সন্ধান পেয়েছিলেন। কলকাতার বাইরে থেকে যারা আসে, বিশেষত বিহার কিংবা ওড়িশা থেকে, তারা এই ধরনের হস্টেলে থেকেই আশেপাশে কাজ করতে যায়। অনেকটা তাদের অস্থায়ী আস্তানা। অতনু, শোনো, একটা কথা মনে পড়ল। বালিগঞ্জ স্টেশনের কাছে একটা হস্টেল আছে। এই এলাকার কাজের লোকেরা ওখানে মাঝে মধ্যে থাকে। রামু হয়তো ওখানেই থাকতে পারে। চলো তো একবার ঘুরে আসি। হোস্টেল? হ্যাঁ, হতে পারে। সুরেন তো বলেছিল রামু বাইরে থেকে এসেছিল। আচ্ছা অনিলদা, লালবাজারের অফিসারদেরকে কি বলবো? বলবো লোকাল সোর্স মারফত একটা খবর পাওয়া গেছে। খুনিকে খুঁজে বের করা খুব জরুরি। তুমি ওদের ম্যানেজ করো, আমি জিপ রেডি করাচ্ছি। মিনিট 15 মধ্যেই পুলিশের জিপ দ্রুত গতিতে ছুটল বালিগঞ্জের দিকে। রাত তখন প্রায় 4:30। হাড় কাঁপানো ঠান্ডা আর গভীর কুয়াশা পেরিয়ে তারা পৌঁছলেন বালিগঞ্জ স্টেশনের কাছে এক পুরনো জীর্ণ বাড়ির সামনে। এটাই পরিচারকদের হস্টেল। বাইরে দুজন কনস্টেবলকে রেখে অনিল কর আর অতনু ভেতরে ঢুকলেন। হস্টেল সুপারকে ঘুম থেকে জাগিয়ে রামুর কথা জিজ্ঞেস করতে সুপার নির্ভেজাল কণ্ঠে বলল, স্যার, আমি তো কাউকেই চিনি না। এখানে এত লোক থাকে, নাম ঠিকানা সব খাতায় লেখা আছে, আপনারা দেখতে পারেন। তবে রামু নামে কেউ আছে কি না এটা তো ঠিক মনে পড়ছে না স্যার। চিনতে পারছো না? না, ঠিক আছে, আমরা নিজেরাই খুঁজে নিচ্ছি। তুমি বরং আমাদের ঘরগুলো একবার দেখিয়ে দাও। হস্টেল সুপার আর কথা না বাড়িয়ে অনিচ্ছা সত্ত্বেও তাদের সঙ্গে চললেন। ছোট ছোট খুপড়ি ঘর, ঠাসাঠাসি করে রয়েছে 5-7 জন লোক। একে একে সব কটা ঘরই দেখা হলো। শেষে হস্টেলের একদম কোণার দিকে সিঁড়ির নিচে একটা ছোট্ট ঘরে পাওয়া গেল রামু আর তার দাদা বাবুলালকে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। অনিল কর কনস্টেবলের দিকে ইশারা করতেই কনস্টেবল তাদের দুজনকেই ঘিরে ফেলল। রামুর গায়ে একটা ময়লা পুরনো হাফ সোয়েটার,
বাবুলালের গায়ে জড়ানো পুরনো ভুটিয়ার চাদর। রামু ধর্মর করে উঠে বসল। তার চোখ দুটো তখনও ঘুমে আচ্ছন্ন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুহূর্তেই আতঙ্ক ভর করল তার চেহারায়। বাবুলালও জেগে উঠল প্রায় সঙ্গে সঙ্গে। কে কে আপনারা? আমরা পুলিশ, ভবানীপুর থানা থেকে আসছি। আরে তোমরা কাল সন্ধ্যে থেকে কোথায় ছিলে? স্যার, আমি তো এখানেই ছিলাম, ঘুমোচ্ছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমরা সারা রাত এখানেই ছিলাম। অনিল কর রামুর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। রামু তার ডান হাত দিয়ে বুকের কাছে সোয়েটারের একটা দিক বারবার চেপে ধরছিল। অনিল করের দৃষ্টি সেখানেই আটকাল। এই রামু, তোমার সোয়েটারে ওটা কিসের দাগ? দাগ? রামু ভয়ে আরো গুটিয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। অনিল কর এক ঝটকায় তার হাতটা সরিয়ে দিলেন। সোয়েটারের বুকে ছোট্ট একটা লালচে দাগ, যেন সদ্য মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। খুন করার সময় রামদাসের রক্ত ছিটকে এসে লেগেছিল রামুর জামায়। হস্টেলে ফিরে আর সে জামা বদলানোর কথা মনে ছিল না রামুর, কিংবা হয়তো ছিল। তারপর সে ভেবেছিল পুলিশ কোনোভাবেই এই জায়গার খোঁজ পাবে না। তার আগেই সকাল হতে না হতেই তারা এই শহর ছেড়ে চলে যাবে। রামুকে চুপ থাকতে দেখে অনিল কর আবার জিজ্ঞেস করলেন, এই রক্ত, তোমার সোয়েটারে রক্ত লাগলো কি করে রামু? উত্তর দিতে গিয়ে রামু আর বাবুলাল দুজনেই থমকে গেল। বাবুলালের চোখে ভিড় করল অবিশ্বাস আর ভয়। রামু বসে পড়ল। ফিসফিস করে সে বলল, আমি মেরেছি। রামু, কি বলছিস তুই? চুপ কর, থাম। কেন খুন করলি? মেরেছি, আমি মেরেছি, বেশ করেছি স্যার, মেরেছি, বেশ করেছি। আমি কতদিন কাজ করেছি ওদের বাড়িতে, ঠিক মতো আমাকে টাকা দেয়নি কোনোদিন। মাসের শেষে শুধু কাটছাট। এটা কেটেছি, ওটা কেটেছি, শুধু এটাই বলতো। বেশ করেছি। তাও খুন করতে হবে? শেষে চুরির বদনাম দিয়ে তাড়িয়ে দিল আমাকে। বাজারের সামান্য টাকার জন্য চোর বললো আমাকে, চোর। হ্যাঁ স্যার, বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি বারবার বললাম আমি চুরি করিনি, আমার কথা শুনলো না। তারপর আমার 3 মাসের মাইনেটাও দিল না। আমার তো পরিশ্রম করে বললো, চুরির দায়ে তোকে মাইনে দেবো না, চলে যা। তো খুনের বুদ্ধি মাথায় এলো কেন? জানি না স্যার, কি করবো। আমার খুব রাগ হচ্ছিল, কাজও পাচ্ছিলাম না কোথাও। আমার সব জায়গায় বদনাম হয়ে গেছিল স্যার। আমাকে ওরা চোর বলে আমার মনে হলো ওরকম লোক পৃথিবীতে না থাকলেই ভালো। বাবুলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার ছোট ভাইয়ের দিকে, চোখে স্পষ্ট আতঙ্ক। অনিল করের মনে হলো এই মুহূর্তেই যদি ছেলেটিকে একটু আলগা দেওয়া হয় তাহলে হয়তো সে আবার গুটিয়ে যাবে আর পুরো সত্যিটা অধরাই থেকে যাবে। অনিল তাই আগের চেয়ে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে জানতে চাইলেন, ভালো, প্রতিশোধের কারণটা তো শুনলাম, এবার বল কিভাবে খুনটা করলি? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, দারোয়ানও কাউকেই ঢুকতে দেখেনি, আর তুই তো একা ছিলি না, আর একজন ছিল সঙ্গে, তাই না? রামু এবার সরাসরি তাকালো অনিল করের চোখে। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক গভীর জমে থাকা অভিমান আর ঘৃণা। এই প্রশ্নটাতেই যেন সে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলল। দাদা ছিল, কিন্তু খুনটা তো আমি একাই করেছি স্যার। তবে ঢোকার সময় তো দাদা ছিল, ও ছাড়া আমার পক্ষে একা ঢোকা সম্ভব হতো না। খুনটা আমি একাই করেছি। যেদিন ওরা আমাকে চোর বলল সেদিন সন্ধ্যাবেলা আমি বেরিয়ে এসেছিলাম। কয়েকদিন কাজ খুঁজলাম আশেপাশের ফ্ল্যাটে, পেলাম না।
দাদা বলল চল ভাই বাড়ি যাই। আমি বললাম যে না, আমি যাব না, আমার মাইনেটা আমার লাগবে, ওইটা তো আমি পরিশ্রম করেছি, আমার মাইনেটা না নিয়ে আমি যাব না। আর যে অপমান করেছে স্যার, তার একটা শোধ না নিয়ে আমি ফিরবো না। তারপর আমরা রাতে মৈনাক প্যালেসের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। বাড়িটার পাঁচিল অনেকটা উঁচু, ওদের ফ্ল্যাটের জানলা পর্যন্ত। দাদা শক্তপোক্ত, ও প্রথমে পাঁচিল বেয়ে উঠে গেল, তারপর আমার হাত ধরে টেনে তুলল। ওপরে উঠে রোহিতের ঘরের জানলাটার তালা খুলে ফেললাম। তালাটা খুললি কি করে? ফায়ার এক্সিটের চাবি তো ভাবি খুব একটা ব্যবহার করতেন না, কাজ ছাড়ার দিন আমার কাছে চাবির গোছাটা ছিল, উনি সেটা নেননি, ওই গোছাতেই চাবিটা ছিল, সেটা দিয়েই। রামু বাবুলালের দিকে তাকালো। বাবুলালের চোখ ততক্ষণে ভিজে উঠেছে। দাদার চাবিটা দিয়ে তালাটা খুলল, তারপর কাঁচের জানলাটা খুলে আমরা দুজনে ঘরে ঢুকলাম। ভাগ্য ভালো যে ছেলে দুটো তখন গভীর ঘুমে। ভেতরে ঢুকে কোথায় গেলি? সোজা ড্রয়িং রুমে, আলো নেভানো ছিল। কম দিন তো আর ও বাড়িতে কাজ করিনি স্যার, কোথায় কি রাখা আছে আমি সব জানতাম। চোখে অন্ধকার সয়ে গেছিল, আমি জানতাম বল্লমটা কোথায় থাকে। গিয়ে ওটা তুলে নিলাম। রামদাসজি ওটা মাঝে মাঝে পরিষ্কার করতে দিতেন আমাকে, তাই বল্লমটার ধার কেমন সেটাও আমি জানতাম। অনিল কর এবং অতনু দুজনেই নিস্তব্ধে শুনছিলেন। তাদের মনে পড়ছিল পুনম দেবীর কথা। আলো জ্বালানোর পর তিনি রামুকে দেখেছিলেন। আমি দরজা খুলে ভেতরে ঢুকতেই রামদাসজির শব্দ শুনতে পেয়েছিলাম। তিনি উঠে বসেছিলেন। ম্যাডাম প্রথমে আলো জ্বালাননি। রামদাসজি আমাকে দেখেই ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ম্যাডাম আলোটা জ্বালিয়ে দিলেন। তারপর আলো জ্বলতে ওরা আমাকে বল্লম হাতে দেখতে পেল। আমি দেখতে পেলাম যে ভয়ে ওদের চোখ কপালে উঠে গেছে। হাত দুটো তুলে রামদাসজি বললেন, এই রামু, তুই এখানে কি চাস? তুই যা চাস তাই দেব। আমাকে বললেন, যা চাস তাই দেব। আর পুনম দেবী? ভাবি আমাকে দেখে চিৎকার করতে যাচ্ছিলেন। আমি সঙ্গে সঙ্গে বললাম, এই খবরদার, একদম আওয়াজ করবি না, তাহলে সারা দুজনকে মেরে দেবো। ম্যাডামের গলা দিয়ে আর আওয়াজ বেরোয়নি স্যার। কথা বলতে বলতে হেসে ফেলল রামু। রামদাসজি তখন খাটের ওপর বসে কাঁদছিলেন স্যার, বাচ্চা ছেলের মতো কাঁদছিলেন। তিনি আবার বললেন যে, তোয়াই রামু, আমাকে ছেড়ে দে রামু, আমি যত টাকা লাগে সব দেবো, আমাকে ছেড়ে দে রামু, আমি দেবো, তোকে দ্বিগুণ দেবো। আমি আবার হেসে বললাম, কি দ্বিগুণ দেবেন স্যার? আমার মুখের ভাত তো কেড়ে নিয়েছেন, আপনি দ্বিগুণ দেবেন? আমাকে চোর অপবাদ দিয়ে পেটে লাথি মেরেছিলেন, ভুলে গেলেন? আমার তার কোথাও কাজ জুটবে না স্যার। আমি বললাম যে, ও রামদাসজি, আমার টাকা চাই না, আপনি তো আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তাই আমিও আপনার জীবনটা শেষ করে দেব। আচ্ছা, তারপর আর দেরি করিনি স্যার, আমি বল্লমটা সোজা চালিয়ে দিলাম। উনি বাধা দিতে হাতটা উঁচু করলেন, আর বল্লমটা ওর বগলের নিচ দিয়ে পাঁজর ভেদ করে ঢুকে গেল। এক কোপে সব শেষ। আর একটা কথা বলতে পারেননি। ওই সময় ওর রক্ত ছিটে আমার গায়ে লাগে। বলে যা। আমরা তারপর বেরিয়ে এলাম। ফায়ার এক্সিটের জানলাটা আবার তালা মেরে আটকে দিলাম। তারপর পাঁচিল টপকে বাইরে। সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাব ঠিক করেছিলাম, তাই শেষ রাতটুকু এই হোস্টেলে এসে ঘুমিয়ে নিচ্ছিলাম। ভেবেছিলাম যে আমাদেরকে আর বোধহয় কেউ খুঁজেই পাবে না। আমরা সকালে উঠেই ট্রেন ধরতাম স্যার। রামুর কথা শেষ হতেই হস্টেলের ছোট্ট খুপড়ি ঘরটা যেন আরো থমথমে হয়ে উঠল। অনিল করের মনে হলো এই আপাত শান্ত ছেলেটির ভেতরের রাগটা যে কত গভীর ছিল
তা কেউ জানতেও পারেনি। তিনি কোনো কথা না বাড়িয়ে কনস্টেবলকে ইশারা করলেন। বাবুলাল আর রামু দুজনেই মাথা নিচু করে বেরিয়ে এলো ঘর থেকে। ভোরের কুয়াশা চিরে পুলিশের জিপ তখন ছুটল ভবানীপুর থানার দিকে। একটা কঠিন রহস্যের আপাতত সমাধান হল। যদি অনিল কর বালিগঞ্জের এই হস্টেলটা সম্পর্কে না জানতেন, কিংবা জানলেও এই হিসেবটুকু করতে আর কয়েক ঘন্টা দেরি করে ফেলতেন, তাহলে হয়তো রামু আর তার দাদা কলকাতা ছেড়ে বহু দূরে চলে যেত। ওয়ার্ল্ড ক্রাইমে বেবি ফার্মার গল্পটা আপনারা এতদিনে নিশ্চয়ই শুনে ফেলেছেন। লিলি ডায়ার ধরা পড়ার পর বেশ কিছু নতুন আইন এনেছিল ব্রিটিশ সরকার। রামদাস দোষী হত্যাকাণ্ডের পর কলকাতা পুলিশও কিছু নতুন নিয়ম চালু করেছিল। যেমন বাড়িতে পার্মানেন্ট কোনো কাজের লোক রাখা হলে তার নাম ঠিকানা থানায় রেজিস্টার করানো, অর্থাৎ সার্ভেন্ট রেজিস্ট্রেশন। আমাদের আজকের ক্রাইম কথা এ পর্যন্তই। আগামী পর্বে আবার কোনো রুদ্ধশ্বাস অপরাধের ঘটনা শোনাব। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।